জি, সবাই তো দেখতে পাচ্ছেন, তাই না? সবাই দেখতে পাচ্ছেন? সবাই কি দেখতে পাচ্ছেন? দেখা যায়, দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। জি জি জি, সবাই এবার একটু অফ করে দেন, মাইক্রোফোনটাকে অফ করে দেন। এই গেল আমাদের অ্যানাসার্কা। এবার হচ্ছে বেনোরোট অ্যান্ড ফোর্টিয়ার বেনোভেলি। বেনোরোট অ্যান্ড ফোর্টিয়ার বেনোভেলি এই দুইজন মিলে আলসার অব দ্য স্টমাক অ্যান্ড ডিওডেনাম এই একটা বই লিখেছে, আলসার অব দ্য স্টমাক অ্যান্ড ডিওডেনাম। এই বইটার ভিতরে বলতেছে অ্যাকোনাইট হ্যাজ ভমিটিং অফ রেড ব্লাড অকারিং সাডেনলি উইথ অ্যাংজাইটি অ্যান্ড হিট অন দ্য ফেস। দেয়ার ইজ দ্য সেন্সেশন অফ বার্নিং অ্যান্ড প্রেশার ইন দ্য স্টমাক। তাহলে কি অ্যাকোনাইটে লাল রক্ত বমি হয়, হঠাৎ করে উদ্বেগ, টেনশন, মুখে তাপ দেখা যায় এবং জ্বালা পোড়া এবং চাপের অনুভূতি রয়েছে, এগুলার মধ্যে আমরা এগুলা দেখতে পাই। এই এবার দেখা গেছে। আচ্ছা, তাহলে অ্যাকোনাইটে লাল রক্ত বমি হয় এবং হঠাৎ করে টেনশন এবং মুখে তাপ দেখা দেয়, হঠাৎ করে মুখটা গরম হয়ে যায়, এর সাথে পেটে জ্বালা পোড়া এবং পেটের মধ্যে একটা চাপ অনুভব হলো, হয়ে হুট করে লাল রক্ত বমি হইল আর কি। সেই রক্তের রংটা হবে লাল। রক্ত বমি যে হবে, সেই রক্ত বমির মধ্যেও আবার হবে হচ্ছে লাল। তো এই কথাগুলো বলে গেছে বেনোরোট অ্যান্ড ফোর্টিয়ার বেনোভেলি, আলসার অফ দ্য স্টমাক অ্যান্ড ডিওডেনাম এই বইটার মধ্যে আর কি। ডগলাস এম বরল্যান্ড, ডগলাস বরল্যান্ড হোমিওপ্যাথি ফর মাদার অ্যান্ড ইনফ্যান্ট, এই বইটাতে উনি কিছু বলে গেছেন। উনি কি বলে গেছেন দেখেন, স্লিপলেসনেস উইথ ফেয়ার অ্যান্ড এক্সাইটমেন্ট। তাহলে কি ভয় এবং এই যে ভয়ের যে উত্তেজনা, ভয় বা উত্তেজনা, এই দুইটা থেকে যখন ঘুম হয় না, নিদ্রাহীনতা ঘটে, এবং স্কিন ড্রাই হট এবং ত্বক যখন শুষ্ক গরম হয়ে যায়, এই অবস্থাতে অ্যাকোনাইটের একটা ক্ষেত্র আসে। কেন্ট সেইস, আমাদের মহারথী ডাক্তার জেমস টাইলার কেন্ট বলেন যে কথাটা, এই যে বরল্যান্ড, ডগলাস বরল্যান্ড উনি ডিকোড করে গেছেন ওনার হোমিওপ্যাথি ফর মাদার অ্যান্ড ইনফ্যান্ট বইটাতে। কেন্ট স্যার কি বলেছেন, দি ওমেন ইজ আর ন্যাচারাল অ্যাকোনাইট পেশেন্ট উইথ হার সিম্প্যাথেটিক নেচার, হার ন্যাচারাল স্টেট অফ সেন্সিটিভনেস। ডাক্তার জেমস টাইলার কেন্ট স্যার বলেছেন মহিলারা সাধারণত প্রাকৃতিক অ্যাকোনাইটের রোগী হয়, কারণ তারা সহানুভূতিশীল প্রকৃতির সাথে, যেহেতু মেয়ে মানুষরা একটু নম্র নম্র বা একটু সহানুভূতি থাকে, তার সাথে সংবেদনশীলতার একটা স্বাভাবিক অবস্থা। তো এই দৃষ্টিকোণ থেকে ডাক্তার কেন্ট বলেছে যে সাধারণত প্রাকৃতিক অবস্থাতে অ্যাকোনাইটের রোগীরা, মেয়ের মহিলারা বেশি হয়। She takes on complaint from shock, fear and cause other than those which affect men. অর্থাৎ যে পরিমাণ ভয়, শোক, তাপ পুরুষ মানুষ সহ্য করতে পারে, সেই তুলনায় ভয়, শোক, তাপ মহিলারা সহ্য করতে পারে না। আর এই কারণে মহিলারা খুব অল্পতেই ভীত হয়ে পড়ে, ভয় পায়, আতঙ্কিত হয়ে পড়ে, যে কারণে এইটা ডাক্তার কেন্ট স্যার বলেছেন যে মহিলাদের ক্ষেত্রে অ্যাকোনাইটের ক্ষেত্রটা বেশি পায়। কিন্তু বর্তমান সিচুয়েশন কিন্তু ভিন্ন, বর্তমান ছেলেরাই বেশি ভয় পায়, মেয়েরাই ভয় পায় না। উইথ ওমেন, ফেয়ার ইজ এ কমন কজ অফ ইনফ্লামেশন অফ ইউটেরাস, ওভারি অ্যান্ড প্লেথরিক ভগরিয়াস এক্সাইটেবল ওমেন। তাহলে কি দেখা যায় যে মহিলাদের মধ্যে এই যে জরায়ুতে প্রদাহ হয়, ওভারিতে প্রদাহ হয়, যারা রক্তপুষ্ট মানুষ, রক্তপুষ্ট নাদুস নুদুস যে মহিলারা, এদের ভিতরে হুট করে ভয় পেয়ে বা ঠান্ডা কোনো জায়গায় গেলে এইগুলা থেকে যদি ইনফ্লামেশন হয়, কোথায় ইনফ্লামেশন হয়, ইউটেরাস, ওভারিতে বা বিভিন্ন জায়গায়, সাধারণত ফিমেল জেনিটেলিয়ার যে কোনো জায়গাতে যদি এই ঘটনাগুলো ঘটে, তাহলে অ্যাকোনাইট কাজ করবে। বিশেষ করে ভয় থেকে যদি হয় তাহলে আরও বেশি কাজ করবে। আফটার লেবার,
বাচ্চা জন্মদানের পরে শক, এক্সাইটমেন্ট, ফিয়ার, স্লিপনেস, রিটেনশন অফ ইউরিন, প্রসবের পরে শক, উত্তেজনা, ভয়, নিদ্রাহীনতা, এগুলার পরে যদি ভয় থেকে উৎপন্ন হয় তাহলে অ্যাকোনাইট ভালো কাজ করবে সেক্ষেত্রে। আর একটা হয় রিটেনশন অফ ইউরিন, প্রস্রাব আটকে যাওয়া। এই প্রস্রাব যদি গর্ভধারণের পরে যদি ভয় পেয়ে যদি হয় তাহলে এই ক্ষেত্রে আপনার অ্যাকোনাইট কাজ করবে। তো এক্ষেত্রে বলে রাখা ভালো যে প্রথমবার প্রসবের পরে যদি ভয় পেয়ে যদি এই ঘটনাগুলো ঘটে তাহলে এগুলা বেশি কাজ করে। যে মহিলার সাধারণত প্রথমবার যারা প্রসব করে তাদের একটু ভয় টয় থাকবে, কিন্তু আস্তে আস্তে যখন মহিলাদের মধ্যে যখন 2, 3, 4টা বাচ্চা হয়ে গেল তখন তো আর তারা ওই ভয়টা পাবে না। তো ওই ভয় যদি না পায় সেক্ষেত্রে কিন্তু আর অ্যাকোনাইটের ক্ষেত্র আসবে না। এখন ডগলাস এম বরল্যান্ড, আবার ডগলাস বরল্যান্ডের হোমিওপ্যাথি ইন প্র্যাকটিস, এই বইটাতে উনি কয়েকটা জিনিস ডিকোড করেছেন, সেগুলো আমরা এখন আলোচনা করব। তো উনি কি বলেছেন, ইন এ কেস হোয়ার দ্য সিমটম হ্যাভ কাম অন ভেরি সাডেনলি with a history of the patient having been out in a very cold northeast wind. The patient is intensely restless and the pain are very violent, usually burning in character. তাহলে এমন একটা ক্ষেত্র যেখানে লক্ষণগুলা খুব হঠাৎ করে এসেছে, আকস্মিকভাবে এসেছে, রোগীর উত্তর পূর্বের যে খুব ঠান্ডা বাতাস এগুলার কারণে এই কাহিনীগুলা হয়েছে। রোগী তীব্রভাবে অস্থির হয়ে যায় এবং ব্যথাগুলা খুব বেশি হয় আর কি, ভায়োলেন্ট পেইন হয়, ইউজুয়ালি বার্নিং ইন ক্যারেক্টার, এবং এই ব্যথাগুলা কেমন হয়, এগুলা জ্বালা পোড়ার মতো ব্যথা হয়। অর্থাৎ এমন একটা ক্ষেত্র, কোনো মানুষ যদি উত্তরের পূর্ব ঠান্ডা বাতাসে যদি ঘুরে বেড়ায় এবং ঘুরে বেড়ানোর কারণে যদি হঠাৎ করে কোনো সিমটমের উৎপত্তি হয় এবং এই সিমটমের কারণে রোগী যদি তীব্রভাবে অস্থির হয়ে যায় এবং ব্যথাগুলা যদি, ব্যথার যে যন্ত্রণাগুলা এটা যদি অনেক বেশি হয়, তো সাধারণত এই ব্যথার ক্যারেক্টারটা হয় জ্বালা পোড়া মতো, জ্বলে যাচ্ছে এরকম সেন্সেশন নিয়ে যদি হয়, সেই ক্ষেত্রে অ্যাকোনাইটের একটা ক্ষেত্র হয়। The patient is irritable, frightened with a rising temperature and extreme sensitivity to touch. গায়ের তাপমাত্রা বাড়ার সাথে সাথে রোগী খুব খিটখিটে অনুভব করে, প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং রোগীর মধ্যে যে খুব স্পর্শ সংবেদনশীলতা দেখা দেয়, অর্থাৎ রোগী আর তার গায়ে কাউকে টাচ করতে দেয় না। উইথ দ্যাট হিস্টোরি, এই ইতিহাসের সাথে এ ফিউ ডোজেস অফ অ্যাকোনাইট উইল অ্যাব্রোড দ্য অ্যাকুইট ইনফ্লামেটরি প্রসেস। যদি এইরকম ঘটনা থাকে তাহলে এই ঘটনার ক্ষেত্রে অ্যাকোনাইটের কয়েকটা ডোজ এই যে সামনের দিকে যে তীব্র প্রদাহমান যে প্রদাহ, ইনফ্লামেটরি যে প্রসেসগুলা, এই প্রদাহজনক যে প্রক্রিয়া, এটাকে আস্তে আস্তে বাতিল করে দিবে। ইন অ্যাডিশন, হেডেক মে অকার ফ্রম এক্সপোজার টু আইদার হিট অর কোল্ড। এছাড়াও তাপ বা ঠান্ডার সংস্পর্শ থেকে যে মাথা ব্যথা, এগুলোর ক্ষেত্রেও অ্যাকোনাইট খুব ভালো কাজ করে। The outstanding characteristic of the majority of patients in their first attack of angina pectoris in an overwhelming fear. সাধারণত বুকের ব্যথা বা হার্টের পেইন বা অ্যাঞ্জাইনা পেক্টোরিসের প্রথমবার যখন কোনো ব্যক্তির মধ্যে আক্রমণ হয় তখন রোগীর ভিতরে প্রচণ্ড ভয় পায়, ওভারহেলমিং ফিয়ার, প্রচণ্ড ভয়, মানে যার উপরে আর ভয় হয় না, ভয় তার উপরে জয় করে ফেলে। The patient is certain is he going to die and that he is going to die very speedily and he is terrified. তাহলে রোগী প্রচণ্ড আতঙ্কিত হয়ে যায় এবং সে মনে করে যে সে নিশ্চিত মারা যাচ্ছে এবং সে খুব দ্রুত, খুব অল্প সময়ের মধ্যে মারা যাবে, কারণ এটা প্রথমবার যখন তার অ্যাঞ্জাইনা পেক্টোরিসের আক্রমণ হয়, অর্থাৎ হার্ট পেইন যখন প্রথমবার শুরু হয় বা প্রথমবার যখন হার্ট অ্যাটাক হয়, ওই সিচুয়েশনে প্রথমবার রোগী একদম ভয়ে আকুপাতু হয়ে যায় আর কি। হি ইজ কোয়াইট আনএবল টু কিপ স্টিল, সে নিজেকে স্থির রাখতে পারে না, অ্যান্ড ইয়েট এনি মুভমেন্ট সিমস টু অ্যাগ্রাভেট হিজ ডিস্ট্রেস, এবং যে কোনো নড়াচড়া, সামান্য একটু নড়লেই তার যন্ত্রণাগুলো আরও বেড়ে যায়। In a patient with this symptom, a dose of aconite in a high potency will give relief almost instantly. তাহলে এই লক্ষণটা যদি পাই আর এই ক্ষেত্র যদি হয় তাহলে উচ্চ শক্তিতে অ্যাকোনাইটের একটা মাত্র ডোজ, অনলি ওয়ান ডোজ, তাৎক্ষণিকভাবে, অলমোস্ট ইনস্ট্যান্টলি একদম রোগীর কষ্ট সব কমায় দিবে। The patient may have a similar attack or a later date
and the anxiety, the distress and the fear are not so much because he has recovered from a previous attack and aconite may give no relief at all. কিন্তু যদি পরবর্তী তারিখে এই প্রথমবার অ্যাটাক থেকে যদি রোগীটা মুক্তি পেয়ে যায়, তাহলে পরবর্তীতে 2-4-6 মাস পরে বা 1 বছর পরে বা 3 মাস পরে যদি আবার এই রকম ঘটনা ঘটে, কিন্তু এই উদ্বেগ, যন্ত্রণা, ভয় এটা থাকবে রোগীর মধ্যে। হার্ট অ্যাটাক হলে রোগীর ভিতরে যন্ত্রণা, উদ্বেগ থাকবে, কিন্তু এইটা আগের যে আক্রমণটা হয়েছে ওই তুলনায় এরকম হইতে পারে না, ওই রকম হয় না, আর এই কারণে অ্যাকোনাইট তাকে স্বস্তিও দিতে পারে না। এটা কিন্তু আমার কথা না, ডগলাস ডাক্তারের কথা। কিন্তু এটা আমি প্র্যাকটিক্যালি পরীক্ষা করে দেখার সুযোগ হয় নাই, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই জায়গায় আমরা আর্নিকাটা ইউজ করি, কিন্তু উনি এটা বলে গেছেন। তো যেহেতু উনি প্রমাণ পেয়েছেন, তাহলে উনি বলে গেছেন আর কি। In the first attack, when the patient is quite certain he is going to die, aconite relieves the symptoms straight away, but it has no effect in a second or later attack. প্রথম আক্রমণে যখন রোগী নিশ্চিত হয় যে সে মারা যাচ্ছে, অ্যাকোনাইট তাৎক্ষণিক উপসর্গগুলো থেকে মুক্তি দিবে, কিন্তু দ্বিতীয় বা পরবর্তী আক্রমণে এর প্রভাব নেই। কেন নেই? উনি বলতেছে যে দ্বিতীয় প্রভাবে রোগী আর আগের মতো ওভারহেলমিং যে ফেয়ারটা, এইটা আর হয় না। In the later attack of angina pectoris, cactus is the remedy most likely to give relief. Angina pectoris এর পরবর্তী যে অ্যাটাক, অ্যাকোনাইটের প্রথমবার যে অ্যাটাকটা হবে, এই অ্যাটাকে ডগলাস স্যার বলতেছেন যে অ্যাকোনাইটটা খুব ভালোভাবে কাজ করবে, কিন্তু পরবর্তী যে অ্যাটাকগুলো হবে ওই অ্যাটাকে রোগী আর আগের মতো ভয় পায় না। সেই ক্ষেত্রে এই রোগীটা অ্যাকোনাইটের না হয়ে এটা আমরা ক্যাকটাস দিতে পারি। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে ক্যাকটাস ব্যবহার করা চলে, কিন্তু আর্নিকাটাতে আমার মনে হয় যে খুব ভালো রেসপন্স আসে, আর ক্যাকটাসের যদি সিমটোমেটোলজি পাওয়া যায় সেটা পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আর্নিকাটাই বেশি ভালো কাজ করে অ্যাঞ্জিনা পেক্টোরিসের ক্ষেত্রে। গ্যাস্ট্রোএন্টারাইটিস পাকস্থলী বা অন্ত্রের প্রদাহ। পাকস্থলী আর অন্ত্রের প্রদাহ মানে কি? পাকস্থলী অন্ত্র প্রদাহ মানে হলো পাতলা পায়খানা আর বমি। There are very few remedy to consider for acute diarrhea and vomiting. সাধারণত তীব্র ডায়রিয়া এবং বমির জন্য খুব কম ওষুধ আছে। For instance, for acute gastroenteritis poisoning, which is very violent and develops with a few hours, arsenic album, carbovage and viretam album are the three to be considered. সাধারণত তীব্র গ্যাস্ট্রোএন্টারাইটিসের জন্য, বিষের জন্য বা পাকস্থলীতে যখন ফুড পয়জনিং হয় বা যে কোনো গ্যাস্ট্রিক ওরিয়েন্টেড রিজিয়নে যদি গ্যাস্ট্রোএন্টারাইটিসে যদি কোনো সমস্যা তৈরি হয়, তাহলে যদি খুব প্রচণ্ড এবং কয়েক ঘন্টার মধ্যে, মানে খুব অল্প সময়ের মধ্যে যদি কারো গ্যাস্ট্রোএন্টারাইটিস প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম, কার্বোভেজ এবং ভিরেট্রাম অ্যালবাম এই তিনটাই বেশি বিবেচনা করা হয়। তবে এই ক্ষেত্রে আমি বলবো যে সবচাইতে বেশি আমার কাজে দিয়েছে আর্সেনিক অ্যালবাম, যেহেতু ফুড পয়জনিং বা গ্যাস্ট্রোএন্টারাইটিসের জন্য একদম ফার্স্ট গ্রেডের সিমটম হলো আর্সেনিক অ্যালবাম। কিন্তু ওই সময়ে আপনি দেখবেন, মিলিয়ে দেখবেন যে হয় আর্সেনিক, কার্বোভেজ বা ভিরেট্রাম, এই তিনটার মধ্যে আপনার ঘোরাফেরা করবে। কিন্তু আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে দেখেছি যে এই ক্ষেত্রে বেশিরভাগ আমি মোর দেন 80% আমি আর্সেনিক অ্যালবাম পেয়েছি। এটা আমার প্রথম দিকের চিকিৎসার কথা বলতেছি। এখন তো আসলে ওই অ্যাকুইট রুগী তো ওইভাবে আসে না। অ্যাকুইট রুগী যখন প্রথম অবস্থায় চেম্বার দিয়েছিলাম ওই সময় বা প্র্যাকটিস করতাম, ওই সময় আপনার অ্যাকুইট রুগী বেশি আসতো। তো তখন আমার জীবনে আমি এমনও রুগী পেয়েছি যে 30 বার 40 বার পাতলা পায়খানা বমি করেছে। এরকম রুগীকেও আমরা ট্রিটমেন্ট দিয়েছি, রেজাল্ট আসে। হোমিওপ্যাথিতে খুবই ভালো রেসপন্স আসে। কিন্তু এখন তো আসলে বয়স হয়ে যাচ্ছে, প্র্যাকটিসের সময় বাড়ছে, তো আস্তে আস্তে এখন আসলে রুগী অ্যাকুইটের চাইতে ক্রনিক রুগীগুলাই বেশি পাই আমরা। কিন্তু অ্যাকুইটের ক্ষেত্রে হোমিওপ্যাথি কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে। অনেক সময় অ্যালোপ্যাথির চাইতেও খুব দ্রুত আপনি রেজাল্ট পাবেন। আচ্ছা, তাহলে এই তিনটা ওষুধ আমরা বিবেচনা করব ওই যখন পাতলা পায়খানার বমি হবে ওই সময়গুলোতে, হুট করে যখন এই গ্যাস্ট্রোএন্টারাইটিস যখন প্রদাহিত হবে। Occasionally, an acute enteritis, which is the result of shock or fright in a highly nervous, excitable patient, will respond to aconite, but the commonest case are the result of chill or exposure.
ওই পেটে যখন সমস্যা হবে, বমি পাতলা পায়খানা যখন শুরু হবে, যেটাকে আমরা এন্টেরাইটিস বলতেছি, এই জায়গাতে অ্যাকোনাইটের ক্ষেত্রই হলো দুইটা, এক হলো ভয় পেয়ে অথবা এই যে ঠান্ডা থেকে। তো ঠান্ডা থেকে এগুলা হইতে পারে। আপনি দেখবেন যে সাধারণত শীতকালের শুরুর দিকে দেখবেন যে বাচ্চাকে নিয়ে বাচ্চার মা বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি আসছে, এরপরের থেকেই পাতলা পায়খানা বমি শুরু হয়ে গেছে। তো এটার কারণ যদি আপনার মনে হয় যে এটা আসলে বাতাস থেকে বা ঠান্ডা থেকে আসতে পারে, সেই ক্ষেত্রে আপনার অ্যাকোনাইট ভালো কাজ করবে। কিন্তু এই ক্ষেত্রে আমার পরামর্শ হলো আগে দেখতে হবে যে বাচ্চাটা দুর্বল হয়ে যাচ্ছে কিনা। যদি বাচ্চাটা একদম দুর্বল হইতে থাকে, যে একবার দুইবার পাতলা পায়খানা বা বমি করেই যখন বাচ্চাটা একবারে দুর্বল হয়ে গেল, এই ক্ষেত্রে আমার কথা হলো যে আমরা আর্সেনিক দিব। আর রোগী যদি রেস্টলেসনেস বেশি হয়ে যায়, হ্যাঁ, এবং এটা যদি সুনির্দিষ্ট স্পেসিফিক কারণ পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা অ্যাকোনাইট দিতে পারি। অ্যাকোনাইট এন্টেরাইটিস পেশেন্ট হ্যাভ অ্যান অলমোস্ট incessant urging to stool with constant pain, lead and burning. অ্যাকোনাইটের এই এন্টেরাইটিস রোগীদের মধ্যে অবিরাম মল ত্যাগ করার একটা লক্ষণ দেখা যায়, অবিরাম পেটে ব্যথা হয় এবং পেট জ্বলে এবং পেটটা গরম হয়ে যায়। এই ধরনের লক্ষণে আমরা অ্যাকোনাইটকে কনসিডার করতে পারি। Accidental miscarriage, one where the patient suffer a terrible fright and after falling asleep at night wakes up in a terror. দুর্ঘটনাজনিত গর্ভপাত, যেখানে রোগী অনেক ভয়ে আতঙ্কিত হয়ে যায় এবং রাতে ঘুমার পরেও আতঙ্কে জেগে ওঠে ওই ভয়ের কারণে। এইরকম ক্ষেত্রে যদি মিসক্যারেজের সম্ভাবনা হয়ে যায় বা মিসক্যারেজ শুরু হয়ে যায়, সেক্ষেত্রে আপনার অ্যাকোনাইট দিলে অনেক সময় আমরা দেখতে পেয়েছি যে আসলে বাচ্চা সুন্দরভাবে নষ্ট হয় না। কিন্তু আসলে এই সমস্ত অ্যাকুইট কন্ডিশনে আমাদের কাছে রোগী খুব কমই আসে। এগুলার ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় যে অ্যালোপ্যাথির কাছে যায়, ওরা এইচপিসি ইনজেকশন আছে, হরমোনের ইনজেকশন আছে, বিভিন্ন রকমের ওষুধ দিয়ে এগুলাকে হ্যান্ডেলিং করার চেষ্টা করে। কিন্তু এই ক্ষেত্রটা হোমিওপ্যাথি ভালো কাজ করতে পারে, যে জিনিসটা আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলতেছি। Colic, the acute typical colic associated with anguishing pain, often terror on the part of the patient. ইকো তো হওয়ার কথা না। এখন কি সবার কাছে কি ইকো মনে হয়? ইকো হচ্ছে না স্যার, ইকো তো হওয়ার কথা না। আচ্ছা, তাইলে কি হলো? Restlessness and certainly they are going to die is relieved by aconite. তীব্র পেটে ব্যথা, যন্ত্রণাদায়ক ব্যথার সাথে যুক্ত রোগী যখন চরম আতঙ্কিত হয়ে যায়, চরম অস্থিরতার মধ্যে চলে যায় এবং এমন একটা অবস্থা চলে আসে রোগীর মধ্যে যে রোগী মনে করে যে আমি এখন মরে যাচ্ছি, সেই ক্ষেত্রে এই সমস্ত কলিকের ক্ষেত্রে আমার অ্যাকোনাইট দ্বারা খুব উপশম হয় আর কি। সবাই মাইক্রোফোনগুলা মিউট করে নেন, সবার মাইক্রোফোনগুলো মিউট করে দেন। এই কথাগুলা কে বলেছেন? এই কথাগুলা বরল্যান্ড, ডগলাস এম বরল্যান্ড, হোমিওপ্যাথি ইন প্র্যাকটিস, এই বইটার মধ্যে উনি বলে গেছে। হোমিওপ্যাথি ইন প্র্যাকটিস এই বইটার মধ্যে ডগলাস এই কথাগুলা বলে গেছে। মাইক্রোফোনটা অফ করে দেন। আচ্ছা, ডগলাস এম বরল্যান্ড নিউমোনিয়াস একটা বই লিখেছেন, নিউমোনিয়া নিয়ে একটা বই লিখেছে ডগলাস বরল্যান্ড। এই বইটার ভিতরে ইন দ্য ইনসিপিটেন্ট নিউমোনিয়া স্টেজ দেয়ার আর 4 ড্রাগ হুইচ আর কমনলি ইন্ডিকেটেড অ্যান্ড আই থিঙ্ক দ্য সিম্পলেস্ট ওয়ে ইজ টু টেক দিস আপ ইন অর্ডার। দেয়ার আর অ্যাকোনাইট, বেলেডোনা, ফেরামফস অ্যান্ড ইপিকাক। সাধারণত নিউমোনিয়ার শুরু যখন হয় এই সময় 4টি ওষুধ রয়েছে যা সাধারণত বেশি ব্যবহার করি এবং আমি মনে করি যে সবচেয়ে সহজ উপায় হলো এইগুলাকে যথাযথভাবে প্রয়োগ করা। তার মধ্যে হলো অ্যাকোনাইট, বেলেডোনা, ফেরামফস এবং ইপিকাক। এটা হলো ডগলাস এম বরল্যান্ড উনি বলেছেন।
যে ওনার ক্ষেত্রে যে নিউমোনিয়ার শুরুতে অ্যাকোনাইট, বেলেডোনা, ফেরামফস বা ইপিকাক এই চারটার মধ্যে একটা ওষুধকে যদি আমরা লক্ষণ ধরে যদি নির্ণয় করে যদি দিতে পারি তাহলে আমাদের অনেক ভালো রেসপন্স আসে। ইন দ্য অ্যাকোনাইট নিউমোনিয়া ইউ উইল অলওয়েজ গেট আ হিস্টোরি অফ এ ভেরি সাডেন অনসেট। তাহলে অ্যাকোনাইটের যে নিউমোনিয়াটা এক্ষেত্রে আমরা কি পাবো, হুট করে এটা শুরু হওয়ার একটা ইতিহাস পাবো। ইউজুয়ালি দ্য স্টোরি ইজ দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ বিন আউট অ্যান্ড এক্সপোজ টু কোল্ড অ্যান্ড দি সেম ইভিনিং হি কামস ড্রাউন উইথ আ টেম্পারেচার, ইট ইজ এ ভেরি অ্যাকুইড র্যাপিডলি ডেভেলপিং কন্ডিশন। সাধারণত এই গল্পটা কেমন থাকে, এই গল্পটা হচ্ছে যে রোগী বাইরে চলে গেছে এবং ঠান্ডার সংস্পর্শে এসেছে এবং ওই একই যখন বাসায় ফিরে এসছে সন্ধ্যার সময় তার মধ্যে একটা জ্বর পাওয়া যায়, এই জ্বরটা আস্তে আস্তে তীব্র হইতে থাকলো, হুট করে তীব্র বিকাশমান একটা অবস্থা তৈরি হলো, এটাই হলো দ্যাট ইজ অ্যাকোনাইট। ইউ আর মাচ মোর লাইকলি টু মিট উইথ ইট ইন দ্য স্ট্রং হেলদি রোবাস্ট পেশেন্ট। আর এইগুলা সাধারণত শক্তিশালী, সুস্থ, বলিষ্ঠ, রক্তপ্রধান ব্যক্তির মধ্যেই বেশি দেখতে পাবেন। অ্যাজ আ রুল ইউ উইল ফাইন্ড আ হাই টেম্পারেচার, ভেরি মার্কড এক্সাইটমেন্ট, রেস্টলেসনেস অ্যান্ড প্রিটি অ্যাকুইট অ্যাংজাইটি। সাধারণত উচ্চ তাপমাত্রা, চিহ্নিত উত্তেজনা, বুঝতে পারবেন যে রোগীর ভিতরে একটা উত্তেজনা চলছে, অস্থিরতা এবং চমৎকার তীব্র উদ্বেগের ভিতরে এই জিনিসগুলো আপনি পাবেন। দি পেশেন্ট হ্যাজ এ ফুল বাউন্ডিং পালস, এ ভেরি ফ্লাশ ফেস অ্যান্ড আ হট ড্রাই স্কিন। তাহলে রোগীর ভিতরে পূর্ণ মাত্রায় নাড়ি পাবেন, অর্থাৎ যারা আগে হাত দিয়ে, এই বইগুলো তো আসলে অনেক আগে লেখা, তো এই জন্য এগুলাতে পালসের একটা ব্যাপার থাকে, পালস খুব র্যাপিড পাবেন এবং মুখে দেখবেন যে রক্ত সঞ্চয় হয়ে গেছে, মুখটা গরম হয়ে গেছে এবং সাধারণত শুষ্ক ত্বক, অ্যাকোনাইটের আক্রমণে কিন্তু স্কিনটা অনেক শুষ্ক হয়ে যায়। ইউজুয়ালি হি কমপ্লেন্স অফ আ ভেরি ড্রাই মাউথ হুইচ ফিল হট অ্যান্ড অ্যাকম্পাইড বাই ইন্টেন্স থার্স্ট। সাধারণত খুব শুষ্ক মুখের শুষ্কতার অনুভব করে রোগী এবং মুখের ভিতরে খুব গরম অনুভব করে এবং এই জন্য রোগী প্রচণ্ড তৃষ্ণার্ত থাকে। তাহলে রোগীর মুখটা খুব শুষ্ক হয়ে যায় এবং মুখের ভিতরে পেশেন্টটা অনেক গরম অনুভব করে, যে কারণে তার ভিতরে তীব্র তৃষ্ণার একটা ব্যবস্থা তৈরি হয়। এটা আমরা জানি যে এই কারণেই অ্যাকোনাইট প্রচণ্ড তৃষ্ণার্ত থাকে, ঘন ঘন পানি খেতে চায়। কেন? তার যে মুখ শুষ্কতার কারণে এবং মুখের ভিতরে গরম হয়ে যায় এই কারণে। দি ডিজায়ার ইজ অলমোস্ট অলওয়েজ ফর কোল্ড ড্রিঙ্কস। আর এই কারণে রোগী সবসময় ঠান্ডা পানির প্রতি একটা আকাঙ্ক্ষা করতে থাকে। আচ্ছা, অ্যাকোনাইট অ্যাজ এ হার্ট রেমেডি। তো অ্যাকোনাইট অ্যাজ এ হার্ট রেমেডি, এটা হচ্ছে ব্রিটিশ হোমিওপ্যাথিক জার্নাল 1912 ভলিউম, এত নাম্বার ভলিউমে ব্রিটিশ হোমিওপ্যাথিক জার্নাল 1912 সালের ভলিউমের ভিতরে অ্যাকোনাইট অ্যাজ এ হার্ট রেমেডি এই হিসাবে একটা আলোচনা করা হয়েছে। সেখানে কি বলা হয়েছে দেখেন, অ্যাকোনাইট ইজ আ গ্লোরিয়াস হার্ট রেমেডি, no other drug is so often called for it acute case of cardiac trouble, no other remedy works so quickly, so quietly, so surely as the aconite in heart affection। অর্থাৎ হার্টের যে লক্ষণগুলো হয় এই লক্ষণে অ্যাকোনাইটের রোগীর অ্যাকোনাইটের মতো এত দ্রুত, এত সুন্দর, এত নিশ্চিতভাবে কোনো ওষুধই ভালো কাজ করে না, কিন্তু সিমটোমেটোলজি থাকতে হবে, তাইলে এটা কাজ করবে। If this remedy was prescribed more frequently in the end credit following rheumatism or occurring during the acute inflammatory stage, there would be fewer valvular trouble to contract with after our patient get about। সাধারণত হার্টের যে ভালভুলার যে প্রবলেম এবং হার্টের যখন কার্ডিয়াটাইটিস মানে হার্টের যখন ইনফ্লামেটরি স্টেজগুলি আসে এই ক্ষেত্রে আপনি অ্যাকোনাইটকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন। ট্রাবল টু কন্টেন্ট উইথ আফটার আওয়ার পেশেন্ট গেট অ্যাবাউট, yet there are many homeopathic physicians who rarely give it is a class of the disease। সাধারণত হোমিওপ্যাথিক ডাক্তাররা বেশিরভাগ ক্ষেত্রে এগুলা খুব বেশি দেয় না অ্যাকোনাইট, কিন্তু অ্যাকোনাইটের এক্ষেত্রে ক্ষেত্র আছে। এবার হলো উইলিয়াম বার্ট ক্যারেক্টারিস্টিক ম্যাটেরিয়া মেডিকা, ডাক্তার উইলিয়াম বার্ট উনি কয়েকটা কোট করেছেন, ওনার কাছ থেকে আমরা কিছু জিনিস জানবো অ্যাকোনাইটের। ওনার ওই বইটাতে উনি বলেছেন ইট ইজ আ পাওয়ারফুল নার্কোটিক সিমিলার টু বেলেডোনা। তাহলে এইটা বেলেডোনার মতো একটা কাছাকাছি একটা ওষুধ
and all of his great therapeutics properties are performed through the cerebrospinal nervous system. Consequently, it especially affects that portion of the cerebrospinal nervous system which presides over the action of the heart and artery, the posterior portion of the spinal cord, the serous membrane, muscle, joint and digestive organ. তো এখানে উনি অ্যাকোনাইটকে একদম খুব গভীরে নিয়ে চলে গেছেন। তো সেই গভীরটা কি? উনি বলতেছে যে বেলেডোনার একটা অনুরূপ শক্তিশালী চেতনানাশক ঔষধ। চেতনানাশক কেন বললেন? চেতনানাশক উনি এই কারণে বললেন যে বেলেডোনা বেশি মাত্রায় যদি দেওয়া হয় তাহলে রোগী অজ্ঞান হয়ে যাইতে পারে। অ্যাকোনাইট যেহেতু বিষ সেহেতু এটাও অজ্ঞান করে ফেলতে পারে। তার এটা মূলত এটার বৈশিষ্ট্যগুলো দেখা গেছে সেরিব্রোস্পাইনাল স্নায়ুতন্ত্রের উপরে এটার অ্যাকশনটা বেশি দেখা গেছে। আর যেহেতু সেরিব্রোস্পাইনাল স্নায়ুতন্ত্রের উপরে অ্যাকোনাইটের প্রভাবটা বেশি, সেহেতু এটা বিশেষ করে সেরিব্রোস্পাইনাল স্নায়ুতন্ত্রের ওই অংশকে প্রভাবিত করে যে অংশ হৃৎপিণ্ড এবং ধমনীর ক্রিয়াকে পরিচালনা করে। অর্থাৎ আমাদের যে আর্টারিগুলা যে আছে এগুলার এবং হার্ট রিলেটেড যে শিরা উপশিরাগুলো আছে এগুলা হলো অ্যাটাক্ট হয়। কেন? যেহেতু সেরিব্রোস্পাইনালের ওই জায়গাটাতে, ব্রেনের ওই জায়গাটাতে অ্যাকোনাইট বেশি কাজ করে। মেরুদণ্ডের পিছনের অংশ, সিরাস ঝিল্লি, পেশি, জয়েন্ট এবং পাকস্থলীর উপরে এই জিনিসগুলা কাজ করে। এটা কেন হচ্ছে? যেহেতু সেরিব্রোস্পাইনাল স্নায়ুতন্ত্রের উপরে ওই জায়গাতে কাজ করে, যে জায়গাগুলা পেটের হজমের সাথে জড়িত, জয়েন্টের সাথে জড়িত, পেশির সাথে জড়িত, সিরাম ঝিল্লির সাথে জড়িত এবং আমাদের হৃৎপিণ্ড ধমনীর ক্রিয়ার যে পরিচালনা করে যে কন্ট্রোল তন্ত্র থেকে, ওই কন্ট্রোল বক্সে ও ডিস্টার্বটা শুরু করে। The cerebrospinal nervous system is deeply invaded by the poisonous principle of aconite. The heart and arterial capillary vessels are so paralyzed as to produce violent congestion and inflammation in any and every organ and tissue in the body that contain capillary. The pores become swollen, red, hot and painful with all constitutional symptoms of phlegomonas inflammation such as high fever, heart bounding pulse, violent thirst, great anxiety, restlessness. Thus, we find that aconite exerts its poisonous influence so profoundly upon those delicate arterial capillary vessels and so paralyze their action as to produce congestion and inflammation. তাহলে কি হলো? সেরিব্রোস্পাইনাল স্নায়ুতন্ত্র যেহেতু অ্যাকোনাইটের বিষাক্ত নীতি দ্বারা গভীরভাবে আক্রমণিত হয়, সেহেতু হৃৎপিণ্ড এবং কৈশিক জালিকাগুলি অবশ হয়ে যায় এবং শরীরের যে কোনো অঙ্গ বা টিস্যুতে যে কৈশিক জালিকা ধারণ করে তার ভিতরে প্রদাহর সৃষ্টি করে। সমস্ত সাংবাদনিক উপসর্গ, প্রদাহের যে উপসর্গগুলো আছে সেটা কি করতেছে? এই প্রদাহের উপসর্গের যে অ্যাকোনাইটের যে প্রেজেন্টেশন, টাইপিক্যাল অ্যাকোনাইটের যে প্রেজেন্টেশন, উচ্চ জ্বর, শক্ত নাড়ি, প্রচণ্ড তৃষ্ণা, পালস খুবই বেশি, র্যাপিডলি পালস, প্রচণ্ড টেনশন, উদ্বেগ, অস্থিরতা, এগুলা প্রকাশ পায়। কেন? যেহেতু এটা সেরিব্রোস্পাইনাল ওই জায়গায় অ্যাটাক করে। এই জন্য আমাদের বডির যেখানেই এটা ডিস্টার্ব করুক না কেন, ওই সেরিব্রোস্পাইনালের কিছু সিমটম হিসাবে উচ্চ জ্বর এবং র্যাপিড পালস, রোগী রেস্টলেস হয়ে যায়, প্রচণ্ড তৃষ্ণা পায় এবং অস্থিরতা প্রকাশ পায়। এটা কেমন? যেমনভাবে কিডনি রিজিয়নে যদি কোনো পেইন হয় তাহলে বমি আসবে, এটা হলো আপনার ওই প্যারাসিম্প্যাথিক নার্ভের কারণে এরকম হয়। তো ওই অ্যাকোনাইটেরও এই জিনিসগুলো যখন আপনার আক্রান্ত হবে তখন ওই সেরিব্রোস্পাইনাল হলে এই লক্ষণগুলো আসবে। এটা আসলে ওই সেরিব্রোস্পাইনালের যে আপনার কমন ফিচার এগুলা এখানে বর্ণনা করা হচ্ছে। যেমন করে আমরা দেখতে পাই যে একটা মেডিসিন আছে আমাদের হোমিওপ্যাথিতে, ওসিমাম স্যাং, যে কিডনি পেইন অ্যাকম্পাইড বাই ভমিটিং বা নৌশিয়া, বমি বমি ভাবের সাথে যদি কিডনিতে পেইন হয় সেক্ষেত্রে ওসিমাম স্যাং একটা সুনির্দিষ্ট ঔষধ। কিন্তু এইটা প্র্যাকটিক্যালি দিয়ে আপনি খুব বেশি রেজাল্ট পাবেন না। কেন? এটা হচ্ছে কমন সিমটম। কারণ কিডনিতে যখনই পেইন হবে, কিডনির পাথরের যখনই পেইন হবে তখনই রোগী বমি ভাব আসবে, রোগীর প্রচণ্ড বমি হবে, রোগী বমি করে ফেলবে, আর এই জন্য রোগীরা প্রচণ্ড ভয়ও পায়। দেখবেন যে কিডনির পাথরের পেইন সাথে ভমিটিং একটা টেন্ডেন্সি আসবে, আর যেই ভমিটিং হবে রোগী প্রচণ্ড ভয় পেয়ে দৌড়ে পালাবে।
তারপরে কি হলো, এইভাবে আমরা দেখি যে অ্যাকোনাইট সেই সমস্ত সূক্ষ্ম ধমনী কৈশিক জালিকাগুলোর উপরে তার প্রভাব এত গভীরভাবে প্রয়োগ করে যে তাদের ক্রিয়াকে অবশ করে দেয় এবং তাতে রক্ত জমে এবং প্রদাহের সৃষ্টি করে। আর এই জন্য যখন আপনার ঠান্ডা পানি, ঠান্ডার জায়গায় যাবেন বা ঠান্ডার এক্সপোজার আপনার গায়ে লাগবে, তখন আপনার ওই ক্রিয়াগুলা, ওই কৈশিক জালিকা, সেরিব্রোস্পাইনাল কর্ড, এই যে আপনার ঝামেলা, এগুলার জন্য রক্ত জমে যায়, কনজেশন হয় এবং প্রদাহের তৈরি করে, অনেক সময় অবশ হয়ে যায়। অ্যাকোনাইট স্পেশালি অ্যাফেক্ট দ্য মাস্কুলার সিস্টেম, অলসো দ্য টেন্ডন অ্যান্ড দ্য ফাইব্রাস টিস্যু অফ দ্য জয়েন্ট, producing in them congestion and inflammation of a rheumatic character. For inflammation, rheumatism of the joint and fibrous tissue in any part of the body, no known remedy is equal to aconite. সাধারণত অ্যাকোনাইটে পেশিতন্ত্রকে প্রভাবিত করে, এছাড়াও টেন্ডন এবং জয়েন্টের তন্তুযুক্ত টিস্যুকে তাদের মধ্যে রক্তের একটা ভিড় জমায় এবং একটা বাত চরিত্রের, বাতের ব্যথার যে চরিত্রটা, ওই রকম চরিত্রের একটা প্রদাহ তৈরি করে। আমরা জানি যে রিউমেটিজম ইজ এ ওয়ান কাইন্ড অফ এ ইনফ্লামেশন, এই জন্য এই কথাটা বলা হয়েছে যে বাতের মতো চরিত্রের প্রদাহ। জয়েন্ট এবং ফাইব্রাস টিস্যুর প্রদাহজনিত বাতের জন্য শরীরের যে কোনো অংশে অ্যাকোনাইটের সমান কোনো পরিচিত প্রতিকার নাই, এটা উনার মতে বলতেছে। ইফ দ্য ফাইব্রাস টিস্যু ইজ দ্য সিট অফ দ্য ডিজিজ, দি পেইন আর টিয়ারিং অ্যান্ড অ্যাকিং। যদি ফাইব্রাস টিস্যু রোগের আসন হয়, রোগের যদি হয়, তাহলে এটা ব্যথাটা হবে কেমন, ছিঁড়ে যায় এবং ব্যথা হতে থাকবে। ডাক্তার প্রভোস্ট ফাউন্ড দ্যাট ইফ অ্যাকোনাইট মাচ ডাইলুটেড বাই ওয়াটার was brought in contact with the web of a fork foot, contraction and afterward dilation of the capillary vessel ensued. The congestive stage of inflammation in serous membrane most frequently commence with a chill. তাহলে ডাক্তার প্রভোস্ট উনি পরীক্ষা করার সময় উনি দেখে যে অ্যাকোনাইট যদি পানি দ্বারা অনেক বেশি মিশ্রিত করা হয়, অর্থাৎ এখানে বোঝাইছে অ্যাকোনাইটকে যদি পোটেন্টাইজ করা হয়, তাহলে এটি ব্যাঙের পায়ের জালের যে সংস্পর্শ, অর্থাৎ ব্যাঙের পায়ের যে কৈশিক জালিকাগুলো আছে, এইটার ভিতরে আপনি দেখবেন যে ব্যাঙের পাকে যখন আপনি মাইক্রোস্কোপের নিচে যায় দেখবেন যে অজস্র ওই কৈশিক জালিকার মতো পাতার যেরকম থাকে, ওই রকম জালিকা পা। ওই পাটা, এটা আপনি সূর্যের মধ্যে ধরলেও দেখতে পারবেন আর কি। তো ওই জায়গায় তখন কি হয়, সংকোচন হয়ে যায় এবং এই সংকুচিত হওয়ার পরে ওই কৈশিক জালিকাগুলা প্রসারিত হয়ে যায়, অর্থাৎ তার যে ভেইনগুলি আছে, ছোট ছোট চিকনি আছে, এগুলা প্রসারিত হয় এবং সিরাস মেমব্রেনের ওই প্রদাহের কারণে কনজেস্টিভ পর্যায়ে, অর্থাৎ ওখানে রক্ত জমাট বাঁধে এবং প্রায়ই এটা ঠান্ডা দিয়ে শুরু হয়, মানে ঠান্ডার কারণে এই জিনিসগুলো ঘটে। আর এই জন্য এই জিনিসটাকে কেন্দ্র করে বলা হয় যে অ্যাকোনাইটের ওই প্যারালাইসিসের উপরে কাজ করে। যেহেতু ব্যাঙের পা পরীক্ষা করার সময় প্যারালাইসিসের শিকার হয়, সেহেতু অ্যাকোনাইটকে বলা হয় যে এটা এইভাবে এই প্যারালাইসিসের ক্ষেত্রে কাজ করতে পারে এবং আসলে প্যারালাইসিসের ক্ষেত্রে কাজ করে। বহুত রোগীকে আপনি দেখবেন যে কমন প্যারালাইসিস যখন একদম এক্সপোজার হবে বা ভয় পেয়ে প্যারালাইসিস হইলো বা আপনার যখন ঠান্ডা এক্সপোজারে প্যারালাইসিস হইলো, এই ক্ষেত্রে অ্যাকোনাইট একদম মানে দারুণ কাজ করে। 2-4টা ডোজ দিলেই দেখবেন যে চলে গেছে আর কি। Mucous membrane are highly vesicular and the million of artery capillary vessels found in the become the center for the action of aconite. Aconite congestion and inflammation of this tissue are at the produce under its influence. সাধারণত শ্লৈষিক ঝিল্লি উচ্চ রক্তনালীযুক্ত এবং তাদের মধ্যে পাওয়া লক্ষ লক্ষ ধমনীর কৈশিক জালিকা অ্যাকোনাইটের ক্রিয়াকলাপের কেন্দ্র হয়ে ওঠে। ওই কৈশিক জালিকাগুলা যেগুলা ক্যাপিলারি যেগুলা, ওগুলার ভিতরে অ্যাকোনাইটের ভালো কাজ পায় এবং রক্ত জমে টিস্যুর প্রদাহ তৈরি করে এবং এখান থেকে এই জিনিসগুলা তৈরি হয়। As soon as the second stage, that is effusion, takes place in serous membrane, the usefulness of aconite case, bryonia, sulfur and others remedy must be chosen, but up to the stage of effusion, aconite is the remedy par excellence. দ্বিতীয় পর্যায়ে যখন হয়, অর্থাৎ নির্গত হওয়ার সাথে সিরাস মেমব্রেনে যখন সঞ্চালিত হয়, তখন কিন্তু দ্বিতীয় পর্যায়ে গেলেই আর অ্যাকোনাইটের উপযোগিতা বন্ধ হয়ে যাবে। তখন ব্রায়োনিয়া, সালফার বা অন্য কোনো ওষুধকে বেছে নিতে হবে, কিন্তু নিঃসরণ পর্যায় পর্যন্ত, অর্থাৎ যখন নিঃসরণ শুরু হয়ে যাবে তখন আর অ্যাকোনাইটের ক্ষেত্র থাকবে না।
আর অ্যাকোনাইট হলো এই সমস্ত ক্ষেত্রে শ্রেষ্ঠত্বর পরিচয় দেয়। আচ্ছা, the grand sphere for aconite is found in all diseases that emanate from or have their starting point in the cerebrospinal nervous system। এই সমস্ত কথাগুলোকে উনি শর্ট করে নিয়ে আসছে। সেটা কি বলতেছে যে অ্যাকোনাইটের জন্য বড় ক্ষেত্র পাওয়া যায় সমস্ত রোগের মধ্যে যেগুলি সেরিব্রোস্পাইনাল স্নায়ুতন্ত্র থেকে তৈরি হয়, ওইখান থেকে অ্যাফেকশন হওয়ার কারণে যে সিমটোম্যাটোলজি আমরা পাই, এই জায়গাতে অ্যাকোনাইটটা আমরা মূল কাজ দেখতে পাই। অ্যান্ড আর অব এ কনজেস্টিভ ইনফ্লামেটরি অফ রিউম্যাটিক ক্যারেক্টার, এবং এগুলা সাধারণত রক্ত জমে যাওয়ার মতো প্রদাহজনক এবং বাতজনিত চরিত্রের মতো পেইনফুল হয়। অ্যান্ড উইথ ফুল বাউন্ডারিং পালস, নাড়ি খুব দ্রুত হয়। মাছ হিট ড্রাই বার্নিং স্কিন, এবং স্কিনে খুব জ্বালা পোড়া হয়, শুষ্ক হয়ে যায়, গরম হয়ে যায়। অ্যাকোগনাইজ টসিং অ্যাবাউট, ভায়োলেন্ট থার্স্ট, রেড ফেস, শর্টনেস অফ ব্রেথ অ্যান্ড গ্রেট নার্ভাস এক্সাইটেবিলিটি। তাইলে কি হয়, প্রচণ্ড তৃষ্ণা তৈরি হয়, গরম মুখে শ্বাস প্রশ্বাস কষ্ট হয় এবং দুর্দান্ত স্নায়বিক উত্তেজনা অ্যাট লাস্টে আমরা দেখতে পাই ওই সেরিব্রোস্পাইনালের ইয়ার কারণে আর কি। তো এই কথাগুলো কে বলতেছে, উইলিয়াম বার্ট, ক্যারেক্টারিস্টিক ম্যাটেরিয়া মেডিকা। তো আসলে এই উইলিয়াম বার্টের যে বইটা, এইটাতে উনি অনেক মানে মাইক্রো লেভেলে উনি চলে যায় বর্ণনা করেছেন আর কি। অ্যাকোনাইটের যে একদম ডিপ লেয়ারের যে বর্ণনাগুলা, যে কোন কোন স্নায়ু অ্যাটাক হয়, কি কি অ্যাটাক হওয়ার কারণে কি কি ঘটে, এই জিনিসগুলা উনি এইখানে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন, যেটা আমরা আশ্চর্য হয়ে যাই আসলে। কিন্তু আসলে অ্যাকোনাইটকে আমরা আসলে যে যে জ্ঞানের পরিচয় দেয়, যার যত বেশি জানার ইচ্ছা সে তত বেশি ইয়া করে আর কি। আচ্ছা, আজকে কি আরো যাব নাকি কালকে ক্লাস দিব? আরো পড়বেন? হ্যালো, আরো পড়বেন নাকি কালকে দেব? কালকে, আগামীকাল দেবেন? আজকে কষ্ট হয়ে যাচ্ছে? আজকে কি শেষ হবে? আপনি একটা ক্লাস দেন।